Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়েলকাম। দিস ইজ ইওর নীলাম্বর সাদাত ব্রো। আজকে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে রক্ত। রক্ত ভার্সিটি অ্যাডমিশন, নার্সিং অ্যাডমিশন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে দিতে যাচ্ছি, তো এটা অনেক গুরুত্বপূর্ণ এক টপিক। এখান থেকে কোশ্চেন এক দুইটা চলে আসে। তো সেই জন্য ভাবলাম যে এই টপিকে ক্লাস নেওয়া উচিত। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্ত হলো মেরুদণ্ডী প্রাণীর সংবহন তন্ত্রের একটি লাল, অস্বচ্ছ, নোনতা স্বাদযুক্ত যোজক কলা, যা অক্সিজেন, পুষ্টি, হরমোন কোষগুলোতে পরিবহন করে এবং কার্বন ডাই অক্সাইড অপসারণ করে। মানে রক্ত আমাদের অক্সিজেন সমৃদ্ধ রক্ত পুষ্টি এবং হরমোন নিয়ে আমাদের যে নির্দিষ্ট একটি অর্গান থাকে সেই অর্গানে মুভ করে এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড, যেটা বর্জ্য কার্বন ডাই অক্সাইড যুক্ত যে রক্তটা ওটা আবার হার্টে ব্যাক নিয়ে আসে। রক্তের তাপমাত্রা, আমরা জানি রক্তের স্বাভাবিক তাপমাত্রা 36 থেকে 38, 26 ডিগ্রি, 26 টু 36 টু 38 ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা হয়। এটা কেউ যদি একটা মানে কমন সেন্স আর কি, যে রক্তের স্বাদ নোনতা হয় কেন? রক্তের স্বাদ নোনতা হয় অজৈব লবণের উপস্থিতির কারণে। রক্তের আয়তন, স্বাভাবিক অবস্থায় মোট প্রবাহের রক্তের আয়তন দৈহিক একটা মানুষের যে দেহের যে ওজনটা, দৈহিক ওজনের প্রায় 8%। তো এটা আমরা স্বাভাবিক মানে একটা মানে কমন ক্যালকুলেশন অনুযায়ী আমরা হচ্ছে দিতে পারি যে 5 থেকে 8, এটা এরকমই হয়ে যায়, বেশি কম হইতে পারে। তারপরে রক্তের পিএইচ, রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, মানে যেটা একটু ঝামেলা হয়ে যায়, তো গড় আমরা ধরি হচ্ছে 7.4। এটা হচ্ছে রক্তের স্বাভাবিক পিএইচ, 7.40। সান্দ্রতা, প্লাজমা বা রক্তরস পানির তুলনায় 1.8 গুণ সান্দ্র। সান্দ্র মানে কি? সান্দ্র মানে হচ্ছে রক্ত যখন আমাদের যেই রক্ত বাহিকাগুলো আছে তার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, এই সান্দ্র হচ্ছে ওই রক্ত প্রবাহিকাগুলো আটকাবে। যেমন হচ্ছে রক্ত প্লাজমা রস বা রক্তর যে প্লাজমা, এটা তো পানি না, প্লাজমা হচ্ছে পানির মতো আর কি, মানে রক্ত রস যেটা, আর রক্তকণিকা তো আলাদা। তো প্লাজমা বা রক্তরসের তুলনায় রক্তের যেই রক্তকণিকাগুলো, প্লাজমা বা রক্তরস, এটা সাধারণ যে পানি আমাদের আছে এই পানির চাইতে 1.8 গুণ সান্দ্র, মানে এটা পানির চাইতে অনেক বেশি আটকাতে পারে। যদি এটা না হইতো তাহলে অনেক বেশি ব্লাড প্রেশার হইতো, যার কারণে দেখা যেত হার্টের অনেক বড় বড় অসুখ হয়ে যাচ্ছে। তো এটা একটি ভালো দিক মানুষের শরীরের জন্য। রক্তের সান্দ্রতা মনে রাখবো, রক্তের সান্দ্রতা হচ্ছে 1.8 গুণ বেশি, মানে সান্দ্র আর কি। আর এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে হিমোগ্লোবিন, একটি বর্তুলাকার প্রোটিন। এই যে এই প্রোটিনগুলো, সবুজ হচ্ছে এই প্রোটিনগুলো, আর লালের গ্রুপ হচ্ছে প্রোটিন উপ একক। আর এই যে নালিন এগুলো, এটা মানে হচ্ছে সান্দ্রতা যখন বুঝাইতে চাইছিলাম, তবে টপিকটা এরকম না। আচ্ছা, রক্তের কাজ, রক্তের কাজ এটা হচ্ছে আমরা সবাই জানি, সেই আমরা ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছি। তো রক্তের ক্লাস, রক্ত অক্সিজেন পরিবহন করে অবশ্যই। রক্ত ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং তা শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয়। আবার পুষ্টি সরবরাহ, ক্ষুদ্র আমাদের হচ্ছে যখন আমরা খাবারগুলো খাই, খাবারগুলো অনেকে বলে পাকস্থলীতে হজম হয়, কথাটা একদম ভুল। পাকস্থলীতে শুধুমাত্র সেগুলো ম্যাশ হয় অথবা আম অ মানে আ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়া সেটা হচ্ছে অনেক মানে কি বলে এটাকে? ম্যাশ করে ফেলায়। মানে হচ্ছে একদম মল্ড তৈরি করে। তো একদম মানে খাদ্য শোষিত হয়, যাকে হচ্ছে ডাইজেশন যাকে বলা যায়। তো ডাইজেশনটা হয় ক্ষুদ্রান্তে। মানে ক্ষুদ্রান্ত খাদ্যটা আমাদের দেহের মধ্যে অ্যাবজর্ব করার হচ্ছে তোমার ওখানে ক্যাপাসিটি আছে। তো ক্ষুদ্রান্ত থেকে হজম করা পুষ্টি উপাদান, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, মানে গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট থেকে যেটা পাওয়া যায়, আর অ্যামাইনো অ্যাসিড যেটা প্রোটিন থেকে যেটা পাওয়া যায়। প্রোটিনের মানে ছোট একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মানে তার শরীরে বিভিন্ন অঙ্গে পরিবহন করে। কার্বন ডাই অক্সাইড অপসারণ, কোষ থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে। অবশ্যই ব্লাডের মাধ্যমে। কোষের তো অনেক একটা ছোট একটা কোষ না, তো এটা হচ্ছে অনেক ছোট একটা কোষ। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড যে তৈরি হয় এটা নিয়ে আসবো কিভাবে? ওটা তো অবশ্য মানে বের করতে পারবো না। এখানে শুধুমাত্র ব্লাডের মাধ্যমেই আমাদের এটা নিয়ে আসা সম্ভব। ব্লাডই যেখানে আপনার হচ্ছে ইয়েটা পৌঁছায় দেয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছায় দেয়। সেখান থেকে কার্বন ডাই অক্সাইড সম্পন্ন রক্ত সে নিজ দায়িত্বে সেখান থেকে নিয়ে এসে আবার হার্টে ব্যাক করে। হার্ট আবার সেটা ফুসফুসে নিয়ে যায়। ফুসফুস থেকে আবার হচ্ছে সেই রক্তটা হার্টে আসে।
অক্সিজেন সমৃদ্ধ। এই সাইকেলটি চলতেই থাকে, মানুষ যতদিন মারা যাচ্ছে না। আচ্ছা, বজ্র পরিবহন অবশ্যই বিপাকীয় বর্জ্য যেমন ইউরিয়া এগুলো আমাদের কোষের ভিতরে তৈরি হয়। এগুলো হচ্ছে যখন বিষয়টা মানে ব্লাডের ভিতরে সব থাকে। আপনার অ্যামাইনো অ্যাসিড থাকে, তারপরে হচ্ছে ইউরিয়া থাকে, তারপরে সবকিছু ব্লাডের ভিতরে হরমোন-টরমোন সব থাকে। এখন ব্লাড তো পুরা একটা সার্কেল ঘোরে না? তো ওই সার্কেলের ভিতরে একবার হচ্ছে কিডনিতে। কিডনিতে নেফ্রন আছে। নেফ্রনের ক্লাস আমরা পরে নিব। তো নেফ্রনের ওখানে ইউরিয়া গুলা বা ব্লাড গুলা হচ্ছে হয়, পরিশোধিত হয়। সেখানে নেফ্রনের ওখানে কিভাবে ব্লাড শুধুমাত্র ইউরিয়াকে এবং আরো খারাপ জিনিসগুলোকে আ ছাঁকনির মাধ্যমে ছেঁকে বের করে দেয় এবং আম আ প্রোটিন এবং ভালো, ভালো উপাদানগুলোকে আবার রক্তে ফিরিয়ে দেয়, সেই ক্লাসগুলো আমরা পরে নেব। আচ্ছা, রোগ প্রতিরোধ। অবশ্যই রক্তের মধ্যে প্লেটিলেট অনুচক্রিকা থাকে, আবার শ্বেত রক্তকণিকা থাকে, যার মাধ্যমে রক্ত আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে। এই যে রক্তকণিকা অ্যান্টিবডি এখানে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। হরমোন। হরমোন হচ্ছে একটি নালীবিহীন কি বলে এটাকে? যে মানে হরমোনের কোনো নালী নাই। এটা কিসের মাধ্যমে প্রবাহিত হয়? সু হরমোন শুধুমাত্র রক্তের মাধ্যমে প্রবাহিত হতে পারে। অথবা হরমোন প্রবাহিত হওয়ার আর কোনো ওয়ে নাই। এই তো দেওয়া আছে এখানে। হরমোন হচ্ছে নালীবিহীন গ্রন্থি। উৎপন্ন হয় নির্দিষ্ট একটি টার্গেট হরমোন এক জায়গায় উৎপন্ন হয়, আরেক জায়গায় কাজ করে। এটা আমরা যখন অ্যাডমিশন দিয়ে মেডিকেল অথবা নার্সিং এ পড়বো, তখন এগুলা বিষয়টা অনেক সূক্ষ্মভাবে জানতে পারবো। আচ্ছা, রক্ত জমাট বাঁধা। হ্যাঁ, রক্ত ওই যে অনুচক্রিকা প্লেটিলেট যা সাহায্যের মাধ্যমে রক্ত জমাট বাঁধতে সাহায্য পরের স্লাইডে আছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ। রক্ত একটি মাত্র উপাদান যা আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্ত না থাকলে মানুষের দেহের তাপমাত্রা হয় অত্যাধিক কমে যাবে অথবা অত্যাধিক বেড়ে যাবে, যার মাধ্যমে মানুষটি মারা যাবে। আচ্ছা, পানির ভারসাম্য। এটাও ঠিক। টিস্যুর এক জায়গায় পানি বেশি হয়ে গেছে, আবার অন্য জায়গায় পানির সংকট পড়ে গেছে। তো এটা পরিবহন করে কে? আমাদের পরিবহন করে রক্ত। রক্তের মাধ্যমে এসব পরিবাহিত হয়। পিএইচ নিয়ন্ত্রণ। তো পানির মাধ্যমে পিএইচ হচ্ছে কি? পিএইচ হচ্ছে একটা জায়গাতে পিএইচ যেটা নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ হয় পানির কম বেশি দিয়ে আরকি। তো এটা যদি পানি বেশি থাকে তাহলে সেখানে হচ্ছে অ্যাসিডিটি কমে যাচ্ছে। আবার অনেক ক্ষার হয়ে যাচ্ছে। সেখানে আবার পানি থাকলো তাহলে ক্ষার একটা আ কম মানে কম আ খারাপ মানে বেশি অ্যাক্টিভ ক্ষার না হয়ে যখন পানি থাকবে সেটা হচ্ছে আ লেস অ্যাক্টিভ ক্ষারে পরিণত হবে বা অ্যাসিডে পরিণত হবে। তো এরকম আরকি। আচ্ছা। এটা হচ্ছে একটি রক্তের কমপ্লিট একটা যে কি বলে রক্তের উপাদান সমূহের একটা এটা কোশ্চেন সবচাইতে এখানে সবচাইতে বেশি কোশ্চেন আছে এই স্লাইড থেকে। তো এখানে ১ম আমরা হচ্ছে বুঝি এখানে আর রক্তকণিকা এটা হচ্ছে আমাদের কমন জানার জন্য। কিন্তু সবচাইতে বেশি কোশ্চেন আসে এই যে এতটুকু থেকে। এখান থেকে আপনাদের ছোট, ছোট এমসিকিউ গুলো আসবে যেটা আপনারা পারবেন ইনশাআল্লাহু তাআলা। তো রক্তরস বা প্লাজমা। তো রক্তরস আমাদের যেটা রক্তের রস ও প্লাজমা তো সেটা হচ্ছে রক্তের 55% 55% আর রক্তকণিকা যেটা শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এটা হচ্ছে 45 আর হচ্ছে প্লাজমা হচ্ছে 55 সরি আমি ভুল বলেছিলাম 55 তো এখন এই প্লাজমার ভিতরে কি থাকে? প্লাজমার ভিতরে প্রায় ৯০ থেকে ৯২% পানি থাকে। পানি আমরা সেই সুপেয় পানি আমরা যেটা খাই এটাই আরকি। তো আর কঠিন জিনিসগুলো যেমন হচ্ছে অজৈব এবং অজৈব উপাদান এগুলো থাকে ৮ থেকে ৯%। এখন সবচাইতে বেশি কোয়েশ্চেন আছে এখান থেকে। অজৈব উপাদানগুলো মনে রাখতে হবে আমাদের। জৈব উপাদান এগুলা অতটা আসবে না আমরা সব জানবই যে অজৈব উপাদানগুলো কি, কি? অজৈব উপাদানগুলো মনে রাখতে হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড, NaCl, NaCl, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন এবং তামা হচ্ছে তামা। আচ্ছা, লৌহ এবং তামা। তো এগুলো আমাদের এটা সবচাইতে বেশি মনে রাখতে হবে এটা। যে আ আপনার হচ্ছে অজৈব উপাদানগুলা কি, কি? অজৈব উপাদান মনে রাখলে হবে কি? যে এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। মানে আমরা হচ্ছে যখন অ্যাডমিশন পরীক্ষা দিব তখন আমাদের আ কোয়েশ্চেন দেখে আমাদের অ্যান্সার শুধু মানে আমাদের আ চিন্তা করার সময় থাকবে না। শুধু আমরা কোয়েশ্চেন দেখব এবং দেখব অ্যান্সারটা কোনটা। মানে একদম ঠাস, ঠাস মারতে হবে। যেগুলা আ চিন্তা করার কোয়েশ্চেন ওগুলাতে চিন্তা করতে হবে। মানে অযথা উল্টাপাল্টা কোয়েশ্চেনে চিন্তা করার আমাদের ওয়ে থাকবে না আরকি। তো আমরা হচ্ছে এটা মুখস্থ করে ফেলবো। একদম চোখের থেকে মুখস্থ করব। অজৈব উপাদানগুলো মুখস্থ করে ফেলবো। এবং জৈব উপাদান। অজৈব উপাদান এখানে 0.9% এটা মনে রাখতে হবে 0.9% আর হচ্ছে ৭ থেকে ৯% হচ্ছে কি? কঠিন পদার্থ। মানে
1%ও না, এখানে 1%ও না, এটা হচ্ছে 9 থেকে 10%। আচ্ছা, প্লাজমার মধ্যে কি প্লাজমা প্রোটিন আর হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যা আমাদের প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। আর হচ্ছে অন্যান্য পদার্থ, যেমন এখানে যেমন প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমদিন, ফাইব্রিনোজেন। এটা আমরা পরে একবার দেখবো এটা কোন কাজে লাগে, প্লেটলেটে কাজ করে। আচ্ছা, এইটা যদি না থাকতো, এই প্লাজমা প্রোটিন যদি না থাকতো, তাহলে আমাদের দেহে অনেক একটা দেখা গেল যে রক্ত কোথাও কেটে গেছে, তো রক্ত বের হচ্ছে অনেক বেশি বের হয়ে ফেলতেছে। আচ্ছা, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ এটা আমরা জানি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন কি? যার মাধ্যমে রক্ত হলুদ হয়। এটা হলো ক্রিয়েটিনিন, যার মাধ্যমে রক্ত হলুদ হয়। জ্যানথিন এবং অ্যামোনিয়া। আর অন্যান্য পদার্থ গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থ এগুলো মনে রাখতে হবে, গ্লুকোজ মনে রাখতে হবে, লিপিড মনে রাখতে হবে। এই তো এনজাইম গুলো মনে রাখতে। আচ্ছা, এটা শেষ। রক্ত, রক্তের প্লাজমা শেষ। এখন আমরা আসবো রক্ত কণিকায়। রক্তকণিকা, রক্তকণিকা আমরা জানি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এখান থেকে লোহিত রক্তকণিকার কোনো ভাগ টাগ হয় না। আরো যেগুলো ভাগ আছে এটা আমরা মেডিকেল অথবা নার্সিং এ যখন আসবো তখন আরো বিস্তারিতভাবে পড়াশোনা করব। এখন অ্যাডমিশন সময় অত বিস্তারিত জানার সময় নেই, আমরা শুধু যেটা প্রয়োজন সেটা জানবো। আচ্ছা, শ্বেত রক্তকণিকা দুই ধরনের, গ্র্যানুলোসাইট মানে দানাদার, আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট মানে অদানাদার আর কি। আচ্ছা, গ্র্যানুলোসাইট কি কি? ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, একদম এটা মুখস্থ করে ফেলতে হবে। ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর এক গ্র্যানুলোসাইট হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট। তাহলে আমাদের এখান থেকে কি মনে রাখ, একদম মুখস্থ করে ফেলতে হবে শ্বেত রক্তকণিকা, একদম মুখস্থ করে ফেলতে হবে এবং অজৈব উপাদানগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? এখানে এগুলা মুখস্থ এই যে অনেক সময় কোশ্চেন করবে গ্র্যানুলোসাইট কোনটি? আপনাকে এমসিকিউ দিবে হচ্ছে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল এবং দিবে লিম্ফোসাইট। আপনাকে কোশ্চেনের অ্যান্সার গুলো কোথায় গোল মানে মানে গোল দাগ দিতে হবে, এখানে এই যে লিম্ফোসাইটে অ্যাডমিশনে গোল দাগ দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে রক্তরস ও রক্তকণিকার পরিমাণ। আমরা যখন মেডিকেল বা নার্সিং এ যাব তখন আমাদের অনেক ব্লাড কালেকশন করতে হবে বা ডাক্তার যারা আছে তারা হচ্ছে ব্লাড দেখবে। তো এখানে আমাদের টেস্ট করতে লাগে, টেস্ট টিউব নিবে, আমাদের এভাবে টেস্ট টিউব নিবে, সেখানে আমাদের ব্লাড দিতে বলবে। তো টেস্ট টিউবে আমরা ব্লাড নিলাম, পেশেন্টের গায়ে থেকে ব্লাড নিব, নেওয়ার পরে এখানে আমরা পেশেন্ট এখানে ব্লাডটা দিয়ে দিব, সে নিজে স্টেরাইল করে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যখন একটা মেশিন আছে এভাবে ঘোরে আর কি, তো মিনিটে কয়েকবার ঘোরে আর কি। তো 60 মিনিটে মানে 60 সেকেন্ডে মনে হয় যে মিনিটে কয়েকবার ঘুরে মনে হয়, আচ্ছা ভুলে গেছি ওটা, আমি মনে নাই। তো ঘোরানোর পরে তো রক্তের এই যে রক্তের লোহিত রক্তকণিকা আরো যেগুলো হচ্ছে আপনার রক্তকণিকা, সেটা নিচে নেমে যায় এইভাবে, নিচে এখানে জড়ো হয়। আর এখানে যেটা থাকে মানে হলুদ রঙের একটা থাকে, সেটা হচ্ছে প্লাজমা। হলুদ রঙের এখানে প্লাজমা থাকে। আর প্লাজমা এবং রক্তকণিকা এই যেটাকে ভাগ করে সাদা একটা আস্ত ছোট একটা সাদা আস্তরণ, মানে অনেক কাছে নিয়ে দেখতে হয়, ওইটা হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তো এই যেটা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা মাঝখানে থাকে, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে রক্তকণিকা। তার ভিতরে একদম লাল যে নিচের অংশটা হচ্ছে লোহিত রক্তকণিকা, মাঝের যে সাদা অংশটা এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এবং উপরের যে অংশটা এটা হচ্ছে প্লাজমা। আচ্ছা, ঠিক আছে। লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা মানবদেহে রক্তরসে ভাসমান, মানবদেহে রক্তরসে ভাসমান গোল দ্বিঅবতল চাটকির মতো নিউক্লিয়াসবিহীন মাইন্ড ইট। লোহিত রক্তকণিকা বা আরবিসি বা রেড ব্লাড সেল নিউক্লিয়াস বিহীন, অলওয়েজ মাইন্ড ইট, নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস থাকে না, আরবিসি তে কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু অক্সিজেন বাহী হিমোগ্লোবিন যুক্ত। আরবিসি কিভাবে অক্সিজেন পরিবাহিত করে? তা পরিবাহিত করে একমাত্র হিমোগ্লোবিনের মাধ্যমেই। হিমোগ্লোবিন না থাকলে আরবিসি কখনোই রক্ত পরিবাহিত করতে পারতো না। রক্তের রং লাল কেন হয়? হিমোগ্লোবিনের জন্য। রক্ত কিভাবে অক্সিজেন পরিবহন করে? হিমোগ্লোবিন রূপে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যায়, নাম হয় হিমোগ্লোবিন, এবং তার জন্য রক্তের বর্ণে লাল দেখায় লোহিত রক্তকণিকা। আচ্ছা, প্রতি ঘন মিলিলিটার রক্তে রক্তকণিকার সংখ্যা কত? এখানে আরবিসির কথা বলা হচ্ছে। ভ্রূণে ৮০ থেকে ৯০ লাখ, অনেক বেশি। ভ্রূণের ক্ষেত্রে ভ্রূণ দেহে মানে যেটা মায়ের পেটে থাকে। শিশুর দেহে ৬০ থেকে ৭০ লাখ। সবচেয়ে মনে রাখতে হবে যেটা, পূর্ণবয়স্ক পুরুষ, পূর্ণবয়স্ক নারী। যখন আমরা পেশেন্ট দেখতে যাব, হাসপাতাল ডিউটি করব, তখন আমাদের পূর্ণবয়স্ক পুরুষের দেহে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ যদি যদি
পূর্ণবয়স্ক পুরুষের দেহে অথবা নারীর দেহে 50 লাখের কম 50 লাখের কম 50 লাখের 25% কত হয়? 50 লাখের 25% হচ্ছে 12 লাখ। 12 ওয়া 12 পয়েন্ট, আচ্ছা একটু 12.50 12 লাখ 50,000 আর কি। উম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর একটা হতো নাকি? হ্যাঁ, 12 লাখ। তো 12 লাখ কমে যাবে, 25% হলো 12 লাখ। তাহলে থাকছে কত? থাকছে হচ্ছে 25% 12 লাখ 37 লাখ। আচ্ছা, 3.7 1 2 3 4টা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, 4টা 37 লাখ 37 লাখ 50। আচ্ছা, তো আমরা যখন পেশেন্টের যখন আমরা রিপোর্ট দেখব, তখন দেখব 37 লাখের নিচে নামছে কিনা। 37 লাখের নিচে নামলে আমরা তাকে বলবো অ্যানিমিয়া পেশেন্ট। সেটা হচ্ছে অ্যানিমিয়া পেশেন্ট, বুঝতে পারছি? অ্যানিমিয়া পেশেন্ট। আর যখনই 56 লাখ 65 লাখের বেশি হবে, তখন তাকে আমরা বলবো এটা। যখন আমরা 37 লাখের নিচে দেখতেছি, 37 লাখের নিচে, তখন আমরা তাকে কি বলতেছি? অ্যানিমিয়া। আবার যখন 65 লাখের বেশি আমরা দেখবো, তখন তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা একদম ফার্স্ট ইয়ার যখন থাকবেন তখন এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যখন অ্যাডমিশন দিয়ে ফার্স্ট ইয়ারে যাবেন তখন অনেক গুরুত্বপূর্ণ। এটাই একদম টিচাররা বলে যে অ্যানিমিয়া এবং পলিসাইথেমিয়ার কাকে বলে বা কি হয়, এটা ভাইভাতে অনেক বেশি ধরে। তো লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। এটা মাইন্ড ইট, এটা মাইন্ড ইট। তো আমরা যখন ব্লাড দেই তখন আমরা হচ্ছে বলি কি 3 মাস। তো 3 মাস বা 4 মাস। তো 4 মাসে 3 3 4 12 120। তো আমরা যখন ব্লাড দেই তখন হচ্ছে আমরা প্রায় এই লোহিত রক্তকণিকাকে হারিয়ে ফেলি অনেক বেশি পরিমাণে। তো তাই আমরা বলি 120 দিন বা 4 মাস পরে আপনারা ব্লাড দিবেন। 3 মাস 4 মাস এরকম আরকি। আচ্ছা, এই লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? আমাদের দেহের কোথায় উৎপন্ন হয়? উৎপন্ন হয় হচ্ছে আমাদের যেটা ওই যে অস্থিমজ্জা আছে না? অস্থিমজ্জা বলতে কি, পায়ের যে আমাদের হাড্ডি, যেটা এই হাড্ডির ভিতরে যে একটা লাল অস্থিমজ্জা থাকে না? মানে আমরা হচ্ছে যে মুরগি বা গরু যখন খাই তখন এই যে ভিতরে যে এটা থাকে, আমরা ক্যালসিয়াম বলে খাই আরকি। ওটা হচ্ছে অস্থিমজ্জা। এখন থেকে আমরা ভুল করব না আর। ওটার নাম হচ্ছে ক্যালসিয়াম না, ওটা হচ্ছে অস্থিমজ্জা। আচ্ছা, তো ওই অস্থিমজ্জার স্টিম সেল, অস্থিমজ্জার মধ্যে স্টিম সেল যেটা, সেখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এবং লোহিত কণিকা একটা মারা যাইতো, মানে একটা উৎপন্ন হইলো, একটা শেষ হওয়ার জায়গা আছে। তো যকৃৎ এবং প্লীহা, প্লীহা এটা মানে বাঙালি স্টুডেন্ট অনেকে জানে না। প্লীহার ইংলিশ হচ্ছে স্প্লিন। এবার মনে পড়ছে প্লীহা কি? আমরা সারা জীবন জানি স্প্লিন স্প্লিন, কিন্তু প্লীহা জিনিসটা বুঝি না। এই প্লীহাই হলো স্প্লিন, স্প্লিনই হলো প্লীহা। আচ্ছা, যকৃৎ এবং প্লীহায় ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্ত হয়। ওকে, বুঝলাম। আর কোনো কোশ্চেন থাকলে আমাদের অবশ্যই ইনবক্সে বলবেন। তারপর শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য প্রধান অংশ, যা জীবাণু, ভাইরাস, পরজীবী ধ্বংস করে দেহকে সুরক্ষা দেয়। নিউক্লিয়াস যুক্ত, মাইন্ড ইট। রক্তকণিকা 3টি, তার মধ্যে একটি মাত্র নিউক্লিয়াস যুক্ত রক্তকণিকা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। প্লেটিলেট এবং আরবিসি দুইটাই নিউক্লিয়াস বিহীন। এই কোষ অস্থিমজ্জায় তৈরি হয় এবং রক্ত এবং লসিকা তন্ত্রে প্রবাহিত হয়। সেম অস্থিমজ্জা তৈরি হয় এবং রক্ত প্রবাহিত হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত প্রতি মাইক্রোলিটার রক্ত 4500 থেকে 11000 শ্বেত রক্তকণিকা থাকে। আমরা যখন রিপোর্ট দেখব, সিবিসি রিপোর্ট, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এই রিপোর্ট গুলো এত বাজে হাতের লেখা হইতেছে কেন? আবার সিবিসি, তো সিবিসি রিপোর্ট যখন দেখব তখন আমরা দেখব এই যখন হোয়াইট ব্লাড ডাব্লিউবিসি থাকবে আর হচ্ছে আরবিসি থাকবে। আরবিসি তে এই যে তো আপনার হচ্ছে 70 লাখ 37 37 37 আল্লাহ 37 লাখ এবং 65 লাখ। এই 65 লাখের উপরে এবং 37 লাখের নিচে হইলে আমরা তাকে মানে পেশেন্ট হিসেবে কাউন্ট করব। আর হচ্ছে যখন ডাব্লিউবিসি বা নিউক্লিয়ার হোয়াইট ব্লাড সেল
তখন আমরা দেখব কি 4,500 এবং 11,000 শ্বেত রক্তকণিকা আছে কিনা, এর নিচে অথবা এর উপরে। তো এটাই হচ্ছে পেশেন্ট হিসেবে গণ্য করব। আর ভিতরে থাকলে তো সে সুস্থ মানুষ। আয়ুষ্কাল 13 থেকে 20 দিন। WBCর আয়ুষ্কাল হচ্ছে 13 থেকে 20 দিন। শ্বেত রক্তকণিকার মাত্রা কমে গেলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। শ্বেত রক্তকণিকা কি করে? আমাদের দেহকে জীবাণু, ভাইরাস, পরজীবী থেকে রক্ষা করে। তো এটা যখন কমে যাবে তো তাকে বলে লিউকোপেনিয়া। মাইন্ড ইট, এগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে ছোট ছোট টার্ম, এগুলো মনে রাখতে হবে। লিউকোপেনিয়া। আর যখন আমাদের দেহে এই শ্বেত রক্তকণিকাই বেড়ে যাবে, তো এটা একটা শ্বেত রক্তকণিকা যখন বেড়ে যাবে তো এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। ক্যান্সার এবং অন্যান্য বড় বড় অসুখ যেগুলো হচ্ছে কিওর করা অনেক কঠিন হয়ে যায়, তো সেগুলো আমাদের দেহে অনেক ক্ষতি করতে পারে। যখন এটা বেড়ে যায় তখন আমরা কি বলবো? লিউকোসাইটোসিস এবং লিউকোপেনিয়া। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির মোট রক্তের আয়তন প্রায় 1% হলো শ্বেত রক্তকণিকা। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। অণুচক্রিকা রক্তের ক্ষুদ্র বর্ণহীন নিউক্লিয়াসবিহীন, এই যে রক্তের একমাত্র বর্ণহীন উপাদান কোনটি? নিউক্লিয়াস, প্লেটিলেট। সেটা হচ্ছে বর্ণহীন এবং নিউক্লিয়াসবিহীন ডিম্বাণুকৃতি চাকতি সদৃশ উপাদান যার কাজ হলো রক্ত জমাট বাঁধানো। মাইন্ড ইট, রক্ত জমাট বাঁধা একমাত্র অণুচক্রিকা এবং রক্তপাত বন্ধ করা। আচ্ছা, প্রতি মাইক্রোলিটার রক্ত অণুচক্রিকা থাকে হচ্ছে 1,50,000 থেকে 4,50,000। সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের যখন হচ্ছে এই ডেঙ্গু হবে, ডেঙ্গুই। আচ্ছা, এটা এইভাবে না লিখি, এটা হচ্ছে এইভাবে লিখি, ডেঙ্গু। হ্যাঁ, একদম। আমরা যখন হাসপাতালে যাব তখন দেখবো যে ডেঙ্গুর পেশেন্টে ভরা। আজকাল শুধু ডেঙ্গুর পেশেন্ট, আর শুধু ডেঙ্গুর পেশেন্ট ভাই। ডেঙ্গু মানে হইতেছে এত বেশি, ঢাকার ভিতরে মানুষের এত ডেঙ্গু হইতেছে। তো এই ডেঙ্গু গুলো আমরা কিভাবে বুঝবো? যখন আমাদের সিবিসি টেস্ট হবে, সিবিসি টেস্টের আমরা যখন সিবিসি টেস্টে যাই রিপোর্টটা হাতে নেব তখন দেখবো যে হচ্ছে 1,50,000 এর নিচে আছে নাকি 4,50,000 এর উপরে আছে। এর নিচে যখন থাকবে তখন আমরা তাকে বলবো যে আপনি হচ্ছে একটা ডেঙ্গু টেস্ট করেন। ডেঙ্গু বা এনএসওয়ান টেস্ট করেন। তার মাধ্যমে আমরা ডেঙ্গু টেস্ট করে ফেলবো। আমরা দেখবো হচ্ছে মানুষের অনেক দুর্বল লাগে, চলতে পারে না, খাইতে পারে না। তো তার হচ্ছে অণুচক্রিকা মানে হচ্ছে কম আছে আরকি। তো ডেঙ্গু যখনই হবে তখন তো আমরা তাকে নরম তরল জাতীয় খাবার প্রদান করব এবং অনেক ফল ফ্রুটস দিব যেন তার হচ্ছে ইমিউন সিস্টেমটা বাড়ে আরকি। তো অণুচক্রিকার কাজ রক্ত জমাট বাঁধানো, হেমোস্ট্যাটিক প্লাক গঠন করা, রক্তনালী সংকোচন করা, থর্মোপ্লাস্টিন নিঃসরণ করা এবং ক্ষত নিরাময় করা। এগুলো আপনারা পড়ে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ত জমাট বাঁধার বা রক্ত তঞ্চন ইজিতে হচ্ছে ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টি ফ্যাক্টর: ফাইব্রিনোজেন প্রথম দিন, থর্মোপ্লাস্টিন, ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম আয়নটা লাস্টে যায় ক্লাস করে আরকি। এটা অনেক গুরুত্বপূর্ণ, C++। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের হচ্ছে এগুলা ফ্যাক্টর গুলা মনে রাখতে হবে। যারা অ্যাডমিশন দিবেন অবশ্যই ফ্যাক্টর গুলা একদম আপনার হচ্ছে ঠোঁটে থাকতে হবে। মানে কথা বলার আগে এগুলো বলবেন আরকি। তো এগুলা পড়লে আপনার ইনশাআল্লাহ দেখা যায় যে ২ একটা এমসিকিউ তে চলে আসে, তাহলে কোয়েশ্চেন দেখার আগে আপনি অ্যান্সারটা দিতে পারবেন। তো এগুলা দিলে আপনার লাভ। তো এটা হচ্ছে মুখস্থ রাখবেন। এই সবচেয়ে হচ্ছে মজার হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। আমি এটা মনে রাখতাম যে হচ্ছে ৯ নম্বর ফ্যাক্টর হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এগুলা হচ্ছে এই যে আমরা ফার্স্টে ভাবছিলাম যে ফ্যাক্টর 1 2 3 নেব। পরে টিচার বলে কি এলা হইতো না, তুমি আবার মুখস্থ করো। তো তুমি আপনারা একবারে হচ্ছে ফাইব্রিনোজেন প্রথমে, থর্মোপ্লাস্টিন, ক্যালসিয়াম, লাভাইল ফ্যাক্টর, আমরা অ্যাক্সেলারিন স্টেবল ফ্যাক্টর অফ কনভার্টিন, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা অফ থর্মোপ্লাস্টিন, হ্যাগম্যান ফ্যাক্টর এবং ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। আচ্ছা, রক্ত চঞ্চনকাল বা ব্লাড ক্লটিং পিরিয়ড। আমাদের দেহে যে একটা রক্ত নিঃসরণ হলো, তো এটা কিভাবে কাজ করে বা কত মিনিট সময় লাগে? স্বাভাবিকভাবে 3 থেকে 8, বিভিন্ন রকম বইয়ে বিভিন্ন ইয়া আছে। আপনারা যেই আম মানে যেখানে থাকবেন, যেই পিরিয়ডে থাকবেন, যেমন হচ্ছে আপনি নার্সিং বা মেডিকেলে পড়েন। তো আপনাকে ওই বই অনুযায়ী অ্যান্সার করতে হবে। আপনি অ্যাডমিশনে থাকেন, তাহলে আপনার হচ্ছে গাজী আজমল স্যারের বই অনুযায়ী
অ্যান্সার করতে হবে। আচ্ছা, এগুলা ইন্টারের পোলাপান এগুলা অনেক পড়ছে আরকি যে কিভাবে কাজ করে। এগুলা হচ্ছে তো আপনার রক্ত যখন কেটে যায় তখনকার যে অনুস্ফটিকা এবং টিস্যু গুলো মানে নষ্ট হয়ে যায়। তো ওগুলো আবার হচ্ছে রক্তের ভিতরে সিগন্যাল পাঠায়। তো তখন থেকে আবার হচ্ছে রক্ত সহায়ক আসে এবং থর্মোপ্লাস্টিন আসে। তারপরে প্রথম বিম নিষ্ক্রিয় হয়। ১ম নিষ্ক্রিয় হয় এবং হচ্ছে থর্মোপ্লাস্টিন এবং থর্মোপ্লাস্টিন থেকে থ্রম্বিন সক্রিয় হয়। এবং ১ম বিম থাকার কারণে হচ্ছে হয় আর থর্মোপ্লাস্টিন থেকে থ্রম্বিন সক্রিয় হয়। এবং এই থ্রম্বিনটাই ফাইব্রিনোজেন থ্রম্বিন মানে থ্রম্বিনটা ফাইব্রিনোজেন এই থ্রম্বিনটা এখানে এসে কনভার্ট হয়ে যায় ভিতরে। হওয়ার পরে এখান থেকে ফাইব্রিন মনোমার। এই মনোমারটা তৈরি হয় এবং এই মনোমারটাই এখানে যেয়ে কোথাও কেটে গেল এবং কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। এই মনোমারটাকে এখানে হচ্ছে ছোট অনেক ছোট ইয়ে করে আরকি মনোমার আকার দেয়া এখান থেকে ভরাট করে ফেলায় এবং রক্ত ক্লট আ মানে কি বলে রক্ত তঞ্চনটা কার্যকর হয় এবং রক্ত যেই নির্গত হচ্ছিল সেটা বন্ধ হয়ে যায়। মানে আমরা হচ্ছে কোথাও কেটে গেল, এই কেটে গেল। এখানে হচ্ছে কেটে যাওয়ার পরে দেখা গেল যে এখানে কেটে গেল। এখান থেকে রক্ত বের হয় না? দেখা যায় রক্তের একটা লাল একটা আবরণ থাকে। এটাই সেটা রক্ত তঞ্চনের একটা যে ক্লটিং যে ইয়েটা ওইটা এখানে হয় আরকি। আর এখানে একটা এভাবে ইয়ে হয় আরকি। তো কেউ আবার ফট করে একদম কিছু একটা প্রলোভন আছে এটা হচ্ছে এটা ছিঁড়ে ফেলাই তো আবার রক্ত বের হয়ে আবার এই কাজটা শুরু হয়। এটা মানে রক্ত বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতেই থাকে। আচ্ছা, আপনাদের জন্য এখন কোয়েশ্চেন আছে। আমাদের ক্লাস শেষ। তো কোয়েশ্চেনটা হচ্ছে রক্ত রক্তনালীর বাহিরে আসলে জমাট বাঁধে। কিন্তু রক্তনালীর ভেতরে জমাট বাঁধে না কেন? ১ নাম্বার কোয়েশ্চেন। ২ নাম্বার কোয়েশ্চেন ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য কি? বলুন। আপনারা অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে করবেন। যদি না পারেন সমস্যা নাই। উত্তর আমি দিয়ে দিচ্ছি। রক্তনালীর বাহিরে আসলে জমাট বাঁধে। এর কারণ রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না। কারণ হেপারিন নামক একটি একটি প্রাকৃতিক উপাদান থাকে। এই হেপারিনটা শুধুমাত্র রক্তের নালীর ভেতরেই কাজ করে। রক্তনালীর ভেতর থেকে রক্ত যখন বের হয়ে যাবে বা কোথাও কেটে যাবে, তখন এটা যখন রক্ত বের হয় এখান থেকে বা রক্ত বের হওয়া শুরু করে, তো হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যায়। তখন আবার ওই যে রক্ত ব্লাড ক্লটিং ফ্যাক্টর ওটা ওপেন হয় এবং ওখান থেকে এসে আমাদের এই রক্তটা এভাবে মেকআপ হয়ে যায়। তো হেপারিন শুধুমাত্র ভেনের ভিতরেই থাকে। তারপরে ধমনী এবং শিরা এর মধ্যে পার্থক্য কি? আমাদের সবাই এটা প্যাচ লাগে। আমিও ফার্স্ট ইয়ারে প্যাচ লাগাইছিলাম। তো এখানে আবার হচ্ছে কথা হচ্ছে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য কি? ধমনীর ইংলিশ কি? আর্টারি। এটা ভুল করিস না। ধমনী বললে কেউ ভেইন বলিস না ভাই। তো আবার শিরা কি? শিরা মানে ভেইন। এটা মাইন্ড এটা সবসময় মনে রাখতে হবে। ধমনী মানে আর্টারি, শিরা মানে ভেইন। ভেইন থেকে রক্ত নিতে বলছে কি? তোমাকে শিরা থেকে রক্ত নিতে বলছে। আর আর্টারি থেকে রক্ত নিতে বলছে, তোমাকে ধমনী থেকে রক্ত নিতে বলছে। ধমনী কি? আর্টারি, আর্টারি, হার্ট আর্টারি এটা মনে রাখবা। আর্টারি মানে হার্ট, হার্ট মানে আর্টারি। আর ভেইন মানে তো ভেইন মানে তো এই যে ভেইন আরকি কোষ যেটা। আচ্ছা, মানে আমি বললাম আরকি আমার থিওরি আরকি। এটা এরকম থিওরি না। ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। দাঁড়ি। কোথায় পরিবহন করে? আমাদের কোষে। কোষে আর্টারি থেকে মানে আর্টারি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে কোষে নিয়ে আসে। আবার কোষ থেকে যেটা উৎপন্ন হইল না, এইটা আবার শিরা অক্সিজেন শূন্য মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে এনে যায়। আমরা এই ডায়াগ্রাম থেকে বুঝি। এটা কি ইনফেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, সুপেরিয়র ভেনা কাভা। আমরা জানি আমাদের দেহের যত রক্ত আছে এই ইনফেরিয়র আর সুপেরিয়র এই ২ রাস্তা দিয়েই প্রবাহিত হয়ে আমাদের হার্টে যায়। তো হার্টের এখান থেকে আসলো, এখানে আসলো। আসার পরে এই যে তোমার আপনার হচ্ছে এই যে পালমোনারি আর্টারি। শুধুমাত্র এখানে আপনার হচ্ছে একটি মাত্র ডিফারেন্স হচ্ছে সবকিছুই ভেন। একটা মাত্র মানে হচ্ছে ২ টা সরি ২ টা পালমোনারি আর্টারি। কার্বন ডাই অক্সাইড যুক্ত একমাত্র আম মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে একমাত্র পালমোনারি আর্টারি তা ফুসফুসে নিয়ে যায়। একটাই ডিফারেন্স। একটাই ডিফারেন্স। আপনারা কখনো উল্টাপাল্টা করবেন না। আর্টারি দেখলেন এটা হচ্ছে আ অক্সিজেন পরিবাহিত রক্ত করে এটা হয় না, এরকম হয় না। পালমোনারি যেখানে থাকবে সেখানে উল্টাপাল্টা হবে। পালমোনারি আর্টারি মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহ থেকে নিয়ে ফুসফুসে ট্রান্সফার করে এবং ফুসফুসে অক্সিজেনযুক্ত O2 O2 টা নিয়ে পালমোনারি ভেন আমরা জানতাম কি ভেন মানে হচ্ছে কি ভেন মানে হচ্ছে আপনার অক্সিজেন ভেন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ভেন মানে কার্বন ডাই অক্সাইড কিন্তু একটি মাত্র ডিফারেন্স সেটা হচ্ছে
পালমোনারি ভেন, যেটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে হার্টে, এবং হার্টে এখানে আসলো এই চেম্বার দিয়ে, এই যে আওয়ারটা, আওয়ারটার মাধ্যমে দেহে আবার চলে যায়, যে যার কাজে চলে যায়। মানে এটা কিসের মাধ্যমে যায়? এখানে যায় আর্টারির মাধ্যমে। আর আর্টারি বানান কি রে? ARTERY, আর্টারি। বুঝতে পারছি? ওকে। এটা বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করবেন কমেন্টে, লাগলে আমি আরেকটা ভিডিও দিব। ঠিক আছে। এখন রক্তদাতা এবং গ্রহীতা, এটা ভাই আপনাকে জানতে হবে। আপনি ভার্সিটিতে পড়েন আর হচ্ছে মেডিকেলে পড়েন আর জেনেই পড়েন, আপনাকে এটা জানা বাধ্যতামূলক, জানা ফরজ আর কি। তো রক্তদাতা, সার্বজনীন দাতাকে, সার্বজনীন দাতা হচ্ছে সার্বজনীন দাতা আমরা কি জানি? সার্বজনীন দাতা হচ্ছে আপনার এখানে উল্টাপাল্টা হয়েছে নাকি? এখানে ও পজিটিভ হইতো আর ও নেগেটিভ হইতো না? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি একটু দেখি। ও রে, এটা আমিও জানতাম না এতদিন। আল্লাহ, আমি জানতাম সার্বজনীন দাতা হচ্ছে ও পজিটিভ। না রে, সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ। মাইন্ড ইট, সার্বজনীন দাতা মানে এ সবাইকে দিতে পারবে, সবাইকে সে দিতে পারবে। মানে হচ্ছে সে এবি পজিটিভকে নিতে পারবে। আর হ্যাঁ, সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি পজিটিভ। এটা মাইন্ড ইট। তো সার্বজনীন দাতা হচ্ছে সে এবি পজিটিভকে দিতে পারবে, এ নেগেটিভকে দিতে পারবে, এ নেগেটিভকে দিতে পারবে, এ মাইনাসকে দিতে পারবে, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। তারপর এগুলাই যে মানে দাতা হচ্ছে এইটা, এই এটা দেখবেন, ফলোয়ার চারটা দেখবেন, আর হচ্ছে গ্রহীতা হচ্ছে এইদিকে। এটা বোঝা যাচ্ছে, এই যে নিচে যাবে আর এই সাইডে যাবে আর কি। এই হচ্ছে এ বি পজিটিভ সবার থেকে নিবে আর কি, দিতে পারবে না কাউকে। দিতে পারবে কাকে? শুধুমাত্র সে নিজেকে দিতে পারবে। মানে এখানে কি, সে নিজেকে দিতে পারবে, এই যে সে নিজেকে দিতে পারবে। আর ও পজিটিভ কার থেকে নিতে পারবে? ও পজিটিভ শুধুমাত্র হচ্ছে নিতে পারবে ও ও পজিটিভ সবার থেকে নিতে পারবে, আবার সবাইকে দিতে পারবে, সবার থেকেই নিতে পারবে, সবাই থেকে দিতে পারবে। আচ্ছা, ও পজিটিভ কার থেকে নিতে পারবে? বি পজিটিভ নিতে পারবে, এ পজিটিভ নিতে পারবে, বি পজিটিভ নিতে পারবে, ও পজিটিভ নিতে পারবে। আচ্ছা, এগুলো আপনারা একটু দেখে নিন। এইগুলা হচ্ছে ওই মুখস্থ করার বিষয় আর কি। তারপর এখানে রক্তের গ্রুপ এ, রক্তে এই যে এটা আমরা বললাম না কেন নিতে পারবে না? তো কেন নিতে পারবে না? তো হচ্ছে এ তে যেটা থাকে না, এ তে থাকে অ্যান্টিজেন এবং বি অ্যান্টিবডি। তো এগুলা হচ্ছে কি, এ যখন এখানে আছে, সাপোজ হচ্ছে কোথায় এতে অ্যান্টিজেন আছে, আবার বি অ্যান্টিবডি আছে। তো এসব উল্টাপাল্টার কারণেই তো আমরা হচ্ছে ব্লাড গুলা আমরা সবাই সবকিছু নিতে পারি না। যেমন হচ্ছে এই এবি পজিটিভ, এ সবাইকে দিতে পারবে না, সে শুধু নিজেকে দিতে পারবে। তো এটা কি জন্য হচ্ছে? এখানে এই অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, আবার এ বি অ্যান্টিবডি আছে, এ বি অ্যান্টিবডি আছে। তো এ যদি অন্য কাউকে দেয়, যেমন যেখানে হচ্ছে আম সাপোজ হচ্ছে এ বি পজিটিভ যদি হচ্ছে আপনার এ মাইনাস কে দেয়, তাহলে কি হবে? এ মাইনাস কে দিলে হবে কি? এ মাইনাস কে দিতে পারবে? এ মাইনাস কে দিতে পারবে রে? এ পজিটিভ হচ্ছে দিবে কাকে? এ পজিটিভ দিবে হচ্ছে একে, বি পজিটিভ কে। বি পজিটিভ দেখেন, এখানে বি পজিটিভ অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন, আবার এ অ্যান্টিবডি। কিন্তু বি অ্যান্টিজেন, এ অ্যান্টিবডি, যখন আমরা এখানে হচ্ছে কি বি পজিটিভ না, বি পজিটিভ কোথায়? বি অ্যান্টিজেন এবং এ অ্যান্টিবডি। আচ্ছা, যখনই হচ্ছে সে আমাকে রক্তটা দিবে, এই বিটা যখন এই বি কে দিবে, যদি আমরা ভুলভাবে দেই, তা তাহলে এই এতে কি আছে? বি অ্যান্টিবডি, কিন্তু এখানে আছে এ অ্যান্টিবডি। তো এখানে একটা ক্ল্যাশ হয়ে যাবে না? তো ক্ল্যাশ হয়ে গেলে কি পেশেন্ট মারা যেতে পারে না? তো সেই জন্যই আমরা ব্লাডটা দিব না। আবার এখানে আছে বি অ্যান্টিজেন এবং এখানে আছে এ অ্যান্টিজেন। যখন আমরা বি এর জায়গায় এ দিব, তো পেশেন্টের অবস্থা খারাপ হবে না? তো এইসব ঝামেলার কারণে আমরা এই চার্টটি দেখে আমরা হচ্ছে অনেক আহ, বড় বড় যারা বিজ্ঞানী, তারা এটা আবিষ্কার করছে। আর আর এইচ ফ্যাক্টর এটা পরে বাদুর দিয়ে একটা আবিষ্কার করছে, এটা আপনারা বইয়ে পড়ছেন আর কি, এটা এত আলোচনা করার দরকার নেই, আপনারা এটা বইয়ে পড়ছেন। আচ্ছা, শেষ, ক্লাস শেষ। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমাদের রমজান মাসে একটু ক্লাস নিয়ে ঝামেলা হবে, তবে আপনার রমজান শেষ হয়ে গেলে আমরা অনেক ভালো ক্লাস নিতে পারবো।
সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।